গঠন, কিভাবে কি কি উপাদান নিয়ে আসলে এটিপি গঠিত সেগুলো প্রথমে আমরা জেনে নেব, তারপর উপাদানগুলা দিয়ে কিভাবে এটিপি তৈরি হয় সেটা জেনে নেব। চলো প্রথমে আমরা জানবো হচ্ছে এটিপি এর গাঠনিক উপাদানগুলা সম্পর্কে। এটিপি এর গাঠনিক উপাদান নিয়ে কথা বলবো। গাঠনিক উপাদান, তো এটিপি এর গাঠনিক অর্থাৎ এটিপি গঠনে কোন কোন উপাদানগুলো আসলে প্রয়োজন হয় সেগুলো আমরা দেখব। ঠিক আছে, প্রথমত আমাদের যেই জিনিসটা এটিপি গঠনের জন্য প্রয়োজন হবে প্রথমত সেটা হচ্ছে রাইবোস শর্করা, যেটাকে বলা হয়েছে রাইবোস সুগার। তোমাদের বইয়ে রাইবোস সুগার বলছে। দেখো ভাই, আমরা গ্লুকোজ তো সবাই চিনি, তাই না? গ্লুকোজ হচ্ছে একটা শর্করা, ঠিক আছে, যেটার সংকেত হচ্ছে তোমার আরবিক সংকেত হচ্ছে C6H12O6, এটা তোমরা সবাই জানো। তো রাইবোসও ঠিক একইভাবে একটা শর্করা, তবে গ্লুকোজের মধ্যে কার্বন আছে কয়টা? দেখো 6টা কার্বন আছে, কিন্তু রাইবোসের মধ্যে কার্বন আছে হচ্ছে 5টা। তো রাইবোসের আণবিক সংকেতটা কীরকম? এটা হচ্ছে C5H10O5, এটা হচ্ছে রাইবোসের আণবিক সংকেত। সো রাইবোসের আণবিক সংকেত থেকে আমরা দেখতে পাচ্ছি রাইবোসের মধ্যে কয়টা কার্বন আছে? 5টা। তাহলে রাইবোস হচ্ছে, আমরা বলতে পারি এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা। তাহলে এটাকে বলতে পারো 5 কার্বন বিশিষ্ট একটা কি শর্করা। তাহলে এই শর্করাটা আমাদের লাগবে। তাহলে আমাদের প্রথমত লাগতেছে হচ্ছে রাইবোস শর্করা। এরপর দ্বিতীয়ত আমাদের কোন উপাদানটা লাগবে? দেখো রাইবোস লাগবে, আরেকটা উপাদান লাগবে, সেটা হচ্ছে নাইট্রোজেন এডিনিন প্রয়োজন হবে। এডিনিন কি এটা আমরা দেখতেছি। দেখো এডিনিনকে বলা হয় নাইট্রোজেন বেস। এডিনিনকে কি বলা হয়? এটাকে বলা হয় নাইট্রোজেন বেস। আর এই এডিনিনটা তোমার কার গঠনে? এটিপি এর গঠনে কিন্তু প্রয়োজন হয়। ঠিক আছে, এখন নাইট্রোজেন বেস, এডিনিনের মতো আরও অনেকগুলা নাইট্রোজেন বেস আছে যেগুলো তোমরা ডিএনএ আরএনএর গঠনে দেখছো। এডিনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল, এইগুলাও নাইট্রোজেন বেস। এখানে এডিনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল এগুলোকে নাইট্রোজেন বেস বলা হয়। কেন বলা হয় এটা একটু পর দেখব। তো এগুলা মূলত ডিএনএ এবং আরএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের গঠনের মধ্যে পাওয়া যায়। সো আমাদের এই যে এখানেও অর্থাৎ এটিপি এর গঠনের মধ্যে আমাদের কার প্রয়োজন আছে? এডিনিনের প্রয়োজন আছে। এখন এই এডিনিনকে কেন নাইট্রোজেন বেস বলতেছে? দেখো এটা যদি আমরা দেখি, এটা আমি এডিনিনের একদম যে বিস্তারিত যে গাঠনিক স্ট্রাকচার সেটা এখানে আমি তোমাদের জন্য উপস্থাপন করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এডিনিনের মধ্যে, এখানে এডিনিন যে স্ট্রাকচার আছে তার মধ্যে অনেকগুলো নাইট্রোজেনের পরমাণু আছে। দেখো এই যে নাইট্রোজেনের অনেকগুলো কি দেখতেছো পরমাণু আছে। যেহেতু এডিনিনের রাসায়নিক গঠনের মধ্যে নাইট্রোজেন পরমাণু আছে, সেজন্য আমরা বলবো এডিনিনকে নাইট্রোজেন বেস। কেন? কারণ বেস শব্দের অর্থ হচ্ছে মূলত বেস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ক্ষারধর্মী। কি ধর্মী? ক্ষারধর্মী। আর অর্থাৎ আমরা যে অ্যাসিড বেস চিনি, তাই না? অ্যাসিডধর্মী বা ক্ষারধর্মী। তো এই এডিনিনটা কোন ধরনের? এটা হচ্ছে ক্ষারধর্মী। তাহলে কি বুঝলাম আমরা? এই এডিনিনটা নাইট্রোজেন দিয়ে গঠিত হওয়ার কারণে আমরা বলতেছি নাইট্রোজেন, আর এটা ক্ষারধর্মী হওয়ার কারণে আমরা বলতেছি এটাকে বেস। তার মানে নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন বেস কেন বলতেছি এডিনিনকে? কারণ এটার মধ্যে নাইট্রোজেন পরমাণু আছে গঠনে এবং এটা ক্ষারধর্মী, সেজন্য আমরা এটাকে নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ক্ষার বা বেস বলতেছি। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তাহলে এডিনিনের স্ট্রাকচার হচ্ছে কোনটা? এটা হচ্ছে এডিনিনের স্ট্রাকচার। এই এডিনিনটা আমাদের লাগবে। তো আমরা যখন এডিনিনের স্ট্রাকচার আঁকবো ওই এটিপি আঁকার সময়, তখন কিন্তু আমাদের এত কমপ্লেক্স স্ট্রাকচার আঁকতে হবে না। আমাদের জাস্ট এরকম আঁকলে হবে, একটা এই শেপের একটা তোমার স্ট্রাকচার আঁকবা, যেটার মধ্যে কয়টা কর্নার থাকবে? 1 2 3 4 5টা কর্নার থাকবে। আমি আবার একটু দেখাই, এই শেপের একটা স্ট্রাকচার আঁকবা, ঠিক আছে? তারপর এডিনিনের গঠন আঁকার সময় তারপর এরকম 6 কর্নারওয়ালা একটা স্ট্রাকচার আঁকবা। তাহলে আমরা এডিনিনের মধ্যে দেখো তো এখানে এরকম 2টা রিং দেখতে পাচ্ছি না? একটা হচ্ছে 5 সদস্যের, একটা হচ্ছে এরকম 6 সদস্যের। এই 2টা রিং আমরা এটিপি এর গঠনের মধ্যে দেখালে হবে, আমাদের এত কমপ্লেক্স স্ট্রাকচারটার দরকার নেই। তো আমাদের এডিনিন বললে আমরা এরকম 2 রিং সমৃদ্ধ একটা গঠন আমরা আঁকবো। ঠিক আছে, চলো তাহলে এডিনিন নিয়ে কথা বললাম। এরপর কথা বলবো হচ্ছে আমরা আরেকটা উপাদান থাকে এখানে হচ্ছে ফসফেট। আরেকটা উপাদান থাকে কি? ফসফেট। ঠিক আছে, ফসফেটের সংকেত আমরা জানি, আমরা রসায়নের মধ্যে পড়ছি যৌগমূলকের মধ্যে PO4 3-। ঠিক আছে, অনেক সময় তোমাদের বইয়ে লেখা আছে ফসফেট অথবা ফসফরিক অ্যাসিড বলছে। এটা কেন বলে আমি বলতেছি ফসফরিক অ্যাসিডের সংকেত কি? ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। ঠিক আছে, অর্থাৎ মূলত এটিপি এর মধ্যে থাকে ফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, 3টা ফসফেট থাকে। তবে এখানে অনেক সময় ফসফরিক অ্যাসিড কেন বলে? কারণ এই যে ফসফেটটা
এটিপির মধ্যে যে ফসফেটটা থাকে সেটা কিন্তু ফসফরিক অ্যাসিড থেকেই আসে, ঠিক আছে। সেজন্য অনেক সময় আমরা এটিপি এর গাঠনিক উপাদান হিসেবে কার নাম উচ্চারণ করি, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। মূলত কেন? কারণ ফসফরিক অ্যাসিড থেকে মূলত ফসফেটটা আসে। তাহলে আমরা কি বুঝলাম এখানে? আমরা বুঝতে পারলাম হচ্ছে আমাদের তোমার গাঠনিক উপাদান হচ্ছে এটিপি এর গাঠনিক উপাদান কী কী উপাদান নিয়ে এটিপি গঠিত। একটা হচ্ছে রাইবোজ সুগার, যেটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, ঠিক আছে। একটা হচ্ছে এডিনিন, এডিনিন হচ্ছে কি নাইট্রোজেন বেস। একটা হচ্ছে তোমার কি ফসফেট। এই 3টা উপাদান নিয়ে আমাদের এই এটিপিটা গঠিত হয়, ঠিক আছে। এখন তোমাদেরকে যদি আমি একটু বলি দেখো, এই যে আমরা এখানে যে রাইবোজটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, 3টা উপাদানের মধ্যে আমরা যে রাইবোজটা দেখতে পাচ্ছি, এই রাইবোজটা আসলে স্ট্রাকচারটা কীরকম, আমরা কিভাবে আঁকবো সেটাকে, ঠিক আছে। রাইবোজের এটা হচ্ছে আণবিক সংকেত। রাইবোজকে যদি গাঠনিক স্ট্রাকচারটা আঁকতে চাও, এটা একটু কমপ্লেক্স, তবে তোমাদের এত কমপ্লেক্স আঁকতে হবে না, তোমরা জাস্ট এই স্ট্রাকচারটা আঁকলেও হবে। দেখো এরকম, এটা হচ্ছে অক্সিজেন। তাহলে কয়টা কর্নার হলো এখানে? একটা কর্নার, দুইটা কর্নার। প্রত্যেকটা কর্নারে মনে করবা এক একটা কার্বন আছে। তাহলে এখানে একটা কার্বন, এই কর্নারে একটা কার্বন, 2 নাম্বার কার্বন, এই কর্নারে একটা কার্বন, 3 নাম্বার কার্বন, এই কর্নারে একটা কার্বন, 4 নাম্বার কার্বন, এবং 4-এর সাথে এই জায়গায় একটা কার্বন থাকে, সেটা হচ্ছে 5 নাম্বার কার্বন। তাহলে এটা মনে করবো হচ্ছে এটাই হচ্ছে আমাদের রাইবোসের কি গঠন, ঠিক আছে। রাইবোসের গঠন কিন্তু খুবই কমপ্লেক্স, ঠিক আছে। এই প্রত্যেকটা জায়গার মধ্যে কি আছে, এখানে তোমার OH থাকে, ঠিক আছে। এখানে তোমার OH এভাবে অনেক মূলক এখানে যুক্ত থাকে, ঠিক আছে। এখানে CH2OH থাকে, আর এখানে থাকে H। তাহলে এটা হচ্ছে রাইবোসের একটা কমপ্লেক্স স্ট্রাকচার। তো যেটা আমাদের লাগবে না, আমরা জাস্ট রাইবোসের স্ট্রাকচার আঁকতে বললে কোনটা আঁকবো? দেখো রাইবোসের স্ট্রাকচার আঁকতে বললে আমাদের আঁকার প্রয়োজন হলে তখন আমরা কি আঁকবো? এরকম আঁকবো। দেখো জাস্ট কার্বন সংখ্যাগুলা বা কার্বনগুলো যে জায়গায় আছে সেই জায়গায় আমরা কর্নারগুলো দেখাই দেবো, ঠিক আছে। ঠিক আছে, এখানে তোমাদের বইয়ে যে গঠন দিছে এটা অক্সিজেনটা দেয় নাই, আমরা অক্সিজেনটা দেবো। তাহলে দেখো কয়টা কর্নার হলো? এক। এখানে মনে করবো একটা কার্বন আছে, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন, এর সাথে এখানে হচ্ছে তোমার কি, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, ঠিক আছে। তাহলে এখন আসো আমরা রাইবোসের গঠনটা আঁকলাম, ঠিক আছে। এখন আমরা দেখব হচ্ছে এটিপি কীভাবে আমরা এখান থেকে এটিপি কীভাবে গঠনটা কীভাবে আঁকতে পারি। দেখো এটা হচ্ছে কিসের গঠন? এটা হচ্ছে রাইবোস। এটা হচ্ছে কি? রাইবোস। এখন এই রাইবোসের সাথে থাকবে হচ্ছে কি, এই রাইবোসের সাথে আমরা জানি হচ্ছে এডিনিন থাকবে। রাইবোসটা আঁকলাম আমরা, তারপর হচ্ছে এডিনিন থাকবে, ঠিক আছে, অর্থাৎ নাইট্রোজেনের বেসটা থাকবে। চলো আমরা এডিনিনটা দিয়ে দিই। কীভাবে দিলাম দেখো, এটা হচ্ছে এডিনিনটা থাকবে। এই যে রাইবোস আছে, রাইবোসের 1 নাম্বার কার্বনের সাথে এডিনিনটা এভাবে যুক্ত করে দেব। দেখো এটা হচ্ছে এডিনিনের স্ট্রাকচার, এভাবে দেখালে চলবে, তোমাদের এত ডিটেলসে দেখাতে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে এডিনিনের কি স্ট্রাকচার, এটা হচ্ছে ধরো এডিনিন। তাহলে এটা কি? এটা হচ্ছে আমি দিয়ে লিখতেছি, এটা হচ্ছে আমাদের এডিনিন। তাহলে দেখো রাইবোস শর্করার সাথে যখন 1 নাম্বার কার্বনে এডিনিন যুক্ত থাকে, তখন আমরা এই দুইটা জিনিসকে একসাথে কী নাম দেবো জানো? এডিনোসিন, ঠিক আছে। এখন দেখো এডিনোসিন, তাহলে এটা হচ্ছে এডিনোসিন। এডিনোসিন কি? রাইবোস শর্করা, এবং তার 1 নাম্বার কার্বনের সাথে যখন কি যুক্ত থাকে, এখানে প্রত্যেকটা কর্নারে একটা একটা করে কার্বন আছে। আমরা জানি রাইবোসে 5টা কার্বন, তো 5টা কার্বন চিন্তা করবা 5টা কর্নারের মধ্যে আছে, ঠিক আছে। 4টা কর্নারে 4টা, এবং আরেকটা হচ্ছে এখানে বাইরে, ঠিক আছে। তো 1 নাম্বার যে কার্বন আছে সেই কার্বনের সাথে কি যুক্ত হয়? এডিনিন যুক্ত হয়। কি গঠনের সময়? এটিপি এর গঠনের সময়। তো এডিনিনটাকে যুক্ত করবা, তারপর হচ্ছে এখন নাম হলো কি, রাইবোস এবং এডিনিন একসাথে থাকলে তখন বলবো এডেনোসিন। এখন এই যে এডেনোসিনের যে 5 নাম্বার কার্বনটা আছে, এই যে তোমরা এখানে 5 নাম্বার কার্বন দেখতেছো, এটা হচ্ছে তোমার 5 নাম্বার কার্বন। এই কার্বনের সাথে যদি একটা ফসফেট যুক্ত থাকে, একটা ফসফেট, ঠিক আছে, তখন এটাকে বলি হচ্ছে আমরা এডেনোসিন মনোফসফেট, AMP, ঠিক আছে, AMP। যদি এই 5 নাম্বার কার্বনের সাথে 2টা ফসফেট যুক্ত থাকে, তখন আমরা এটাকে বলি এডেনোসিন। এটা হচ্ছে এডেনোসিন সাথে 2টা ফসফেট, তাহলে এডেনোসিন ডাইফসফেট, ADP যেটাকে তোমরা বলো, ঠিক আছে, সংক্ষেপে ADP। এখন এটার সাথে যদি 3টা ফসফেট যুক্ত থাকে, 3টা ফসফেট, তাহলে এখন নাম হবে কি জানো? নাম হবে হচ্ছে ATP। তাহলে আমরা কি বুঝলাম দেখো, তাহলে আমাদের কোনটা লাগতেছে? আমাদের লাগতেছে হচ্ছে ATP, এই যে ATP। তো ATPর গঠনটা আমরা দেখলাম। ATPর গঠনটা কি? অ্যাডেনোসিনের সাথে যখন 3টা ফসফেট তৈরি হবে, তখন আমরা এটাকে বলবো অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তো অ্যাডেনোসিন কীভাবে তৈরি হবে? একটা রাইবোস শর্করা নিবা, যেটা হচ্ছে এটা হচ্ছে সাদাটা হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে রাইবোসের, এটা রাইবোসের গাঠনিক
গঠনটাকে আমরা এইভাবে বুঝাইলাম। তারপর হচ্ছে এর সাথে রাইবোসের যে গঠন, এটা 1 নাম্বার কার্বনের সাথে আমরা এডেনিন যুক্ত করলাম, তাহলে হলো কি রাইবোসের 1 নাম্বার কার্বনের সাথে এডেনিন যুক্ত আছে, দুইটা মিলে হলো এডেনোসিন। এখন এডেনোসিনের এটার 5 নাম্বার কার্বনের সাথে রাইবোসের 5 নাম্বার কার্বনের সাথে যখন 3টা ফসফেট যুক্ত থাকবে তখন বলবো আমরা এডেনোসিন ট্রাইফসফেট। তোমাদের বইয়ে রাইবোসের স্ট্রাকচারটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করছে, তোমরা এভাবে দিলে এই যে মাঝখানে এটা দেখতেছো, এটা হচ্ছে মূলত অক্সিজেন, এটা মূলত অক্সিজেন, এভাবে আঁকলে আমার মনে হয় ব্যাপারটা খুবই আরও বেশি ক্লিয়ার হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা আশা করি বুঝছি হচ্ছে এটিপি এর গঠন, এটিপি কী কী নিয়ে গঠিত। সো এটিপি এর গাঠনিক উপাদানের মধ্যে আমরা কী কী দেখলাম, রাইবোস থাকবে, এডিনিন নামক একটা নাইট্রোজেনাস বেস থাকবে এবং 3টা ফসফেট মূলক বা অজৈব ফসফেট গ্রুপ থাকবে। তো প্রথমে রাইবোসের 1 নাম্বার কার্বনের সাথে এডিনিনটা যুক্ত হবে, তৈরি করবে অ্যাডেনোসিন, এবং অ্যাডেনোসিনের সাথে যখন এদিকে একটা ফসফেট যেটা হচ্ছে শর্করার 5 নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট যুক্ত হলে বলি অ্যাডেনোসিন মনোফসফেট, আর যদি 2টা ফসফেট যুক্ত থাকে তখন বলি অ্যাডেনোসিন ডাইফসফেট, আর যদি 3টা ফসফেট যুক্ত থাকে তখন বলি অ্যাডেনোসিন ট্রাইফসফেট। সো আশা করছি আমরা এটিপি এর গঠনটা একদম ভালোভাবে বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব হচ্ছে, দেখো এখানে আমি একটা টপিক লিখলাম এটিপি থেকে কিভাবে শক্তি আসে, ঠিক আছে। আসলে এটিপি থেকে আমরা যে বললাম এটিপির ভাঙ্গনের ফলে শক্তি পাই আমরা, সেটা কিভাবে পাই দেখো। সো আমাদের সামনে আমি যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার কি অ্যাডেনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ এটিপি এর তোমার স্ট্রাকচার, তাই না। দেখো এটা হচ্ছে রাইবোস শর্করা, তারপর হচ্ছে এডিনিন, এটা হচ্ছে এডিনিন, আর এটা হচ্ছে কি রাইবোস শর্করা, আর এখানে আছে কয়টা ফসফেট, 3টা ফসফেট। তাহলে রাইবোস এবং কি এডিনিন মিলে হচ্ছে অ্যাডেনোসিন, তারপর হচ্ছে এখানে 3টা ফসফেট, এডেনোসিন কি ফসফেট ট্রাইফসফেট। এখন এই এডেনোসিন ট্রাইফসফেট থেকে আসলে আমরা কিভাবে শক্তি পাই, ব্যাপারটা একটু লক্ষ্য করো, খেয়াল করো। দেখতে পাচ্ছ তোমরা এই যে অ্যাডেনোসিন ট্রাইফসফেট বা এটিপি এর প্রান্তে 5 নাম্বার কার্বনের দিকে 3টা ফসফেট আছে। এখন এই 3টা ফসফেটের যখন মাঝখান থেকে এই যে শেষ ফসফেটটা যদি ভেঙে যায়, ঠিক আছে, এই প্রান্তীয় বন্ধনটা যদি ভেঙে যায় তখন কি কি পাচ্ছে আমরা দেখো। তখন যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি হয়ে গেল, তখন এটা হয়ে গেল এডিপি অ্যাডেনোসিন ডাইফসফেট, এবং এখানে একটা ফসফেট কি হয়ে গেল, আলাদা হয়ে গেল, যেটাকে আমরা পিআই দিয়ে বা ইনঅর্গানিক ফসফেট দিয়ে লিখি, ঠিক আছে। তাহলে দেখো যখন এই বন্ডটা ভেঙে যাবে, এটিপি এর বন্ডটা ভেঙে যায়, তখন এখান থেকে আমরা বন্ড ভাঙার ফলে শক্তি পাই, যে শক্তিটা মূলত একটা এটিপি ভাঙার ফলে 7.3 কিলো ক্যালোরি, অথবা তোমার কত সেটা হচ্ছে তোমার 30.55 কিলো জুল পরিমাণ আমরা কি পাচ্ছি, শক্তি পেয়ে থাকি। তাহলে আশা করি ব্যাপারটা আমরা বুঝছি। দেখো যখন একটা এটিপি এর প্রান্তীয় যে ফসফেটটা আছে সেটা যখন ভেঙে যায় তখন আমরা কি পাই, একটা পাচ্ছি এটা হচ্ছে এডিপি অ্যাডেনোসিন ডাইফসফেট, আরেকটা পাচ্ছি আরেকটা ফসফেটটা আলাদা হয়ে গেল। তাহলে এবং এই ফসফেটটা ভাঙনের ফলে আমরা প্রচুর পরিমাণে কি পাচ্ছি, শক্তি পাচ্ছি। যে শক্তিটা কত, একটা এটিপি ভাঙনের ফলে 7.3 কিলো ক্যালোরি বা তোমার কত পরিমাণ আমরা শক্তি পাই, 30.55 কিলো জুল পরিমাণ শক্তি পেয়ে থাকে। এখন আসো আমরা এই ব্যাপারটাকে একটু এভাবে লিখি। তাহলে দেখো এটিপি যখন কি হয়ে যায়, এটিপি যখন ভেঙে যায় তখন আমরা পাচ্ছি কি এডিপি প্লাস কি ফসফেট, ঠিক আছে, এবং এখান থেকে আমরা প্রচুর কি পাচ্ছি, শক্তি পাচ্ছি। এখন এই শক্তিটা, এই যে শক্তিটা তুমি পাচ্ছ এটিপি ভাঙার ফলে আমাদের কোষের ভিতরে যে শক্তিটা তৈরি হয়, সেই শক্তিকে কাজে লাগিয়ে আমাদের দেহের সকল কাজ, বলতে পারি সকল জৈবনিক কাজ কিন্তু সম্পন্ন হয়ে থাকে, ঠিক আছে। তোমার কথা বলা, তোমার হাঁটা চলা, তোমার সেল কোষ বিভাজন, তোমার শ্বসন সংবহন, তোমার পরিপাক, যত কাজ আছে সবগুলা কিন্তু এটিপি থেকে আমরা যে ভাঙনের ফলে যে শক্তি আছে সেই শক্তি থেকে আমরা পেয়ে থাকি। এখন দেখো এই যে তোমার দেখতে পাচ্ছ এটিপি, এই যে এটিপিতে যখন ভেঙে যায়, এই এটিপি ভাঙার এই প্রক্রিয়াকে বলা হয় ডিফসফোরাইলেশন। এটা একটু মনে রাখিও, ডিফসফোরাইলেশন। কেন ডিফসফোরাইলেশন বলে এটা আমরা একটু দেখবো। দেখো অর্থাৎ ডি মানে হচ্ছে কি ভাইয়া, ডি মানে হচ্ছে বাদ দেওয়া, ঠিক আছে। ডি মানে কি, বাদ দেওয়া। তার মানে কাকে বাদ দিচ্ছে এখানে, এটিপি থেকে একটা ফসফেট গ্রুপকে বাদ দিয়ে দিল না, বাদ দিয়ে দেওয়ার ফলে কি পাইলাম আমরা, এডিপি পাইলাম, এবং একটা ফসফেট আলাদা হয়ে গেল। সেই জন্য যেহেতু এটিপি থেকে যখন তুমি একটা ফসফেট, এই যে একটা ফসফেটকে যখন সরাই দিছো, অর্থাৎ ডিফসফোরাইলেশন করছো, ঠিক আছে,
ডি মানে হচ্ছে বাদ দেওয়া, ফসফোরাইলেশন বলতে বোঝাচ্ছে ফসফেট গ্রুপের বিচ্ছিন্নকরণকে। তাহলে বুঝছো? তাহলে কোনো যৌগ থেকে যদি বা অ্যাটিপি থেকে যখন আমরা ফসফেট গ্রুপকে সরিয়ে ফেলবো সেটাকে বলবো আমরা ডিফসফোরাইলেশন। সো এখানে এটাই ঘটছে, অ্যাটিপি থেকে একটা ফসফেটকে সরিয়ে ফেলছো, ফলে অ্যাডিপি তৈরি হলো এবং এই ফসফেটের ভাঙনের ফলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হলো, আর এই শক্তি দিয়ে কি করতেছো? প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। ঠিক আছে, এখন যদি কখনো দেখো এই ব্যাপারটা খেয়াল করো, অ্যাডিপি এর সাথে আবার যখন ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন কিন্তু পুনরায় আবার অ্যাটিপি উৎপাদন হয়। ঠিক আছে, পুনরায় আবার কি তৈরি হয়? অ্যাটিপি উৎপাদন হয়। তাহলে অ্যাডিপি এর সাথে, অ্যাডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, কয়টা ফসফেট আছে? 2টা ফসফেট। এর সাথে আরেকটা ফসফেট, পিআই দিয়ে বোঝাচ্ছি ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট, এর সাথে যখন আরেকটা ফসফেট যুক্ত হলো তাহলে কয়টা হয়ে গেল? 3টা। তাহলে এটাকে বলবো আমরা অ্যাটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এই যে অ্যাডিপি এর সাথে আরেকটা ফসফেট যুক্ত হওয়াকে আমরা কি বলবো? ফসফোরাইলেশন। এই প্রক্রিয়াকে কি বলবো? ফসফোরাইলেশন। ঠিক আছে, তাহলে অ্যাটিপি তৈরির প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে কি? ফসফোরাইলেশন। ঠিক আছে, ফসফো মানে ফসফেট গ্রুপের, ফসফোরাইলেশন মানে বোঝাচ্ছে হচ্ছে ফসফেট গ্রুপের সংযোজন। কার সাথে? অ্যাডিপি এর সাথে। তাহলে অ্যাডিপি এর সাথে ফসফেট গ্রুপের এই যে সংযোজনটাকে বলা হচ্ছে কি? ফসফোরাইলেশন। সো আশা করছি ফসফোরাইলেশন ব্যাপারটা কি বুঝছো। তো ডিফসফোরাইলেশন কি? ডিফসফোরাইলেশন মানে হচ্ছে কি? অ্যাটিপি ভেঙে যখন ডিপি এবং ইনঅর্গানিক ফসফেটে পরিণত হয় এবং সাথে প্রচুর শক্তি উৎপন্ন হয়, এই প্রক্রিয়াটাকে বলবো ডিফসফোরাইলেশন। আর যখন ফসফোরাইলেশন কি? অ্যাডিপি এর সাথে পুনরায় কি যুক্ত হয়ে, এই যে অ্যাডিপি, এই অ্যাডিপি এর সাথে পুনরায় কি যুক্ত হয়ে? ফসফেট যুক্ত হয়ে অ্যাটিপি তৈরি হওয়ার এই প্রক্রিয়াকে আমরা বলবো ফসফোরাইলেশন। সো আশা করছি ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন ব্যাপারটা কিন্তু বুঝতে পারছো। তো তোমরা একটা বিষয় মনে রাখবে, আমরা যখন এই অ্যাটিপিকে ভাঙছি তখন কিন্তু শক্তি পাইছি, আর যখন অ্যাটিপিকে জোড়া লাগাচ্ছি তখন কিন্তু শক্তি আমাদের দিতে হবে। তো শক্তিটা কোত্থেকে আসে? সেটা হচ্ছে আমাদের যে আমরা খাবার খাচ্ছি ওই খাদ্যের শক্তি থেকে আমাদের কোষের ভিতরে যে খাদ্যের শক্তিকে ব্যবহার করে মাইটোকন্ড্রিয়ার ভিতরে এভাবে অ্যাডিপি এর সাথে ফসফেট যুক্ত হয়ে অ্যাটিপি তৈরি হচ্ছে। ঠিক আছে, সো আসল ব্যাপারটাকে আমরা এখন একটু সিম্পলিফাই করে ফেলি। পুরো ব্যাপারটাকে দেখো, আমরা দেখতেছি হচ্ছে কি অ্যাটিপি, এটা যখন তোমার কি হয়ে যায়? ভেঙে যায়। যখন তোমার কি হয়ে যায়? ভেঙে যায়, তখন তৈরি হয় কি? অ্যাডিপি প্লাস হচ্ছে কি? প্লাস হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। ঠিক আছে, যে প্রক্রিয়াকে বলতেছে আমরা ডিফসফোরাইলেশন। এবং এইটা ভাঙার সময় প্রচুর পরিমাণে কি উৎপন্ন হচ্ছে? তোমরা কি পাচ্ছ? শক্তি পাচ্ছ। ঠিক আছে, একটা এটিপি ভাঙলে আমি বলছিলাম কিছুক্ষণ আগে 7.3 কিলো ক্যালোরি পরিমাণ শক্তি পাই, এবং এই শক্তিকে আমরা কাজে লাগিয়ে আমাদের সেল বা আমাদের শরীর বিভিন্ন জৈবিক কাজ করে থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন এরপর হচ্ছে দেখো, পুনরায় যখন এই যে অ্যাডিপি এবং ইনঅর্গানিক ফসফেট যখন আবার যুক্ত হয় তখন তৈরি হয় কি? অ্যাটিপি। ঠিক আছে, এখন অ্যাডিপি এবং ইনঅর্গানিক ফসফেটকে যুক্ত করার জন্য কিন্তু শক্তি দিতে হয়। ঠিক আছে, ভাঙলে শক্তি উৎপন্ন হয়, জোড়া লাগানোর জন্য শক্তি দিতে হয়। এখন এই শক্তি কোত্থেকে আসে? এই শক্তি মূলত আমাদের খাদ্যের শক্তি, বা আমরা বলতে পারি খাবারের শক্তি বা খাদ্য শক্তি বলতে পারি। ঠিক আছে, যখন খাবারের শক্তি বা খাদ্য, আমরা যে খাবারটা খাচ্ছি এটার শক্তিটা কি করে? অ্যাডিপিকে ফসফেটের সাথে যুক্ত করে আবার অ্যাটিপি তৈরি করে। এখন আসো কোন প্রক্রিয়াকে আমরা কি বলতেছি দেখো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাটিপিটা ভেঙে অ্যাডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি করছে। এই প্রক্রিয়াকে আমরা বলতে পারি হচ্ছে ডিফসফোরাইলেশন, তাই না? যেহেতু অ্যাটিপি ভেঙে যাচ্ছে, ডিফসফোরাইলেশন। ঠিক আছে, আর তোমার এদিকে আমরা দেখতে পাচ্ছি কি পুনরায় অ্যাটিপি যুক্ত হয়ে, অ্যাডিপির সাথে অ্যাটিপি যুক্ত হয়ে অ্যাটিপি তৈরি করতেছে। ঠিক আছে, অ্যাডিপির সাথে আরেকটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করতেছে? অ্যাটিপি। তাহলে ফসফেট গ্রুপের সংযোজনকে আমরা কি বলবো? ফসফোরাইলেশন। ঠিক আছে, ফসফোরাইলেশন। সো আশা করছি আমি পুরো ব্যাপারটাকে তোমার এখানে সামারাইজ করলাম। ঠিক আছে, তাহলে অ্যাটিপি ভাঙাকে বলবো ডিফসফোরাইলেশন। ডিফসফোরাইলেশনের ফলে শক্তি পাবো, সেই শক্তি দিয়ে আমাদের সেল বা আমাদের দেহ বিভিন্ন জৈবিক কাজ করবে। এরপর আমরা আমাদের যে অ্যাডিপি বা ইনঅর্গানিক ফসফেট যেগুলো ভেঙে গেছে সেগুলো পুনরায় চাইলে আবার যুক্ত হয়ে আবার অ্যাটিপি তৈরি করতে পারে, সেই জন্য আমাদের কিন্তু শক্তি দিতে হবে। তাহলে খেয়াল করতে ব্যাপারটা হচ্ছে, আমরা খাবার খাচ্ছি, ওই খাবার দিয়ে অ্যাটিপি তৈরি হচ্ছে, আবার ওই অ্যাটিপিটা ভেঙে কাজ হচ্ছে।
এটিপি শেষ হয়ে যাচ্ছে, আবার শেষ হয়ে যাওয়ার পর আবার এডিপি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে আবার এডিপি তৈরি হচ্ছে। অনেকটা রিচার্জেবল ব্যাটারির মতো না? যেমন ধরো তুমি মোবাইলে চার্জ করতেছো, চার্জ করে মোবাইলের চার্জ যখন ধরো ফুল হইলো তখন তুমি কি করতেছো, এটাকে তুমি ইউজ করতেছো, ফলে মোবাইলের চার্জ আবার কমে যাচ্ছে, আবার তুমি চার্জ দিয়ে মোবাইলের যে ব্যাটারির চার্জ এটাকে ফুল করতেছো। তাহলে একবার চার্জ দিয়ে ব্যাটারির চার্জ ফুল করতেছো, আবার হচ্ছে কি তোমার এটাকে ইউজ করে তুমি এটার চার্জটা তোমার ডিসচার্জ করতেছো। তো অনেকটা আমাদের যে তোমার কি বলে যে ব্যাটারির মতো, তাই না? তোমার রিচার্জেবল ব্যাটারির মতো এটিপি ভেঙে শক্তি পাচ্ছে, এটা দিয়ে কাজ হচ্ছে শরীরে, আবার আমরা খাবার খাচ্ছি, সেই খাবারের শক্তি দিয়ে আবার পুনরায় এটিপি তৈরি হচ্ছে। ঠিক আছে, সেজন্য আমরা আমাদের কোষের ভিতরে যেহেতু এটিপি এর খরচ করার মাধ্যমে বা এটিপি ভাঙার মাধ্যমে, ঠিক আছে, কি করতেছে, কাজ করতেছে, সেজন্য আমরা আমাদের এটিপিকে কি বলবো, বায়োলজিক্যাল কয়েন। ধরো ব্যাপারটা এরকম চিন্তা করো, তোমাকে যদি কয়েন বা টাকা থাকে, ঠিক আছে, তুমি সেই কয়েন দিয়ে দিয়ে বিভিন্ন কাজ করতে পারবা, অর্থাৎ টাকা খরচ করে করে বিভিন্ন কাজ করতে পারবা। ঠিক একইভাবে আমাদের শরীরের যে এটিপি, এই এটিপিটাকেও তুমি আমাদের কোষ খরচ করে করে বিভিন্ন কাজ করে, অনেকটা তোমার কয়েন বা টাকার মতো। কিন্তু আমরা এই এটিপিকে বলবো হচ্ছে কি, এটিপিকে বলবো হচ্ছে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা। বায়োলজিক্যাল কয়েন বা কি বলবো, বা বলবো হচ্ছে জৈব মুদ্রা বলা হয় এটাকে। ঠিক আছে, সো ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এরপর দেখো হচ্ছে আমাদের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখো এটিপি কোথায় তৈরি হয়। ঠিক আছে, এটিপি কোথায় তৈরি হয় সেটা হচ্ছে, এটিপি তৈরি হয় দুইটা জায়গা আছে। একটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, মনে রাখবে মাইটোকন্ড্রিয়াতে, আরেকটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টে। তাহলে এটিপি তৈরি হয় কোন কোন কোষ অঙ্গাণুর ভিতরে, মাইটোকন্ড্রিয়া এবং কি ক্লোরোপ্লাস্টে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের ভিতরে কি তৈরি হয়, এটিপি তৈরি হয়। ঠিক আছে, দুই জায়গায় কিন্তু দুই প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, এখন এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে এটিপি তৈরি হয়, যে আমরা যে খাবার খাই সেই খাদ্য শক্তি থেকে বা খাবারের শক্তি থেকে আমরা এখান থেকে এটিপি পাবো। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াতে কি হয়, খাবারের শক্তি বা তোমার খাদ্যবস্তুর শক্তি থেকে আমরা কি পাচ্ছি, এটিপি পাচ্ছি। কোথায়, এটা মাইটোকন্ড্রিয়াতে। আর এখানে আমরা কি দেখব, যে ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখব হচ্ছে আমরা সৌরশক্তি থেকে বা আলোক শক্তি থেকে বলতে পারি, বা সৌরশক্তিকে কিসে রূপান্তর করে, সৌরশক্তিকে এটিপিতে রূপান্তর করে। ঠিক আছে, তাহলে আমরা মাইটোকন্ড্রিয়াতে আমাদের খাবারের শক্তি, আমাদের যে খাবার খাচ্ছি সেই খাবারের শক্তি থেকে এটিপি তৈরি হয়, এবং আমরা দেখব হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে সূর্যের শক্তিকে, সৌরশক্তিকে কিসে রূপান্তর করে, এটিপিতে রূপান্তর করে। এই দুইটা বিষয় আমরা লক্ষ্য করব। এখন দেখো তোমাদেরকে একটু বলি, তোমরা তো জানো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন হচ্ছে দেখতে অনেকটা এরকম, দুইটা মেমব্রেন থাকে, একটা হচ্ছে বাসবিহীন আর একটা হচ্ছে এরকম বাসযুক্ত, তাই না? মাইটোকন্ড্রিয়ার কয়টা মেমব্রেন, এই যে বাসযুক্ত। ঠিক আছে, তোমাদেরকে একটা বিষয় একটু বলে রাখি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ধরো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। ঠিক আছে, আর এটা হচ্ছে ধরো ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা এরকম মেমব্রেন দেখি, এবং এখানে কিছু চাকতির মতো গঠন দেখি, যেগুলোকে বলা হয় থাইলাকয়েড, যেগুলোকে কি বলে, থাইলাকয়েডের স্তূপ বলে। ঠিক আছে, এগুলো আবার একে অপরের সাথে এভাবে কিছু নল দ্বারা যুক্ত থাকে। এখন এই যে তুমি দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়ার তোমার মধ্য এটিপি তৈরি হচ্ছে, ক্লোরোপ্লাস্টের ভিতরে এটিপি তৈরি হচ্ছে। মনে রাখবে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের ভিতরে বিশেষ কতগুলা জৈব অণু আছে বা প্রোটিনের অণু আছে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াতে আছে, সেগুলা ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের ভিতরেও আছে। ঠিক আছে, এই যে তোমার এই গঠনগুলাকে, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন এবং ক্লোরোপ্লাস্টের যে ভিতরে থাইলাকয়েড আছে, থাইলাকয়েডের ভিতরে কিছু জৈব অণু থাকে বা কিছু প্রোটিন অণু থাকে, যেগুলাকে বলা হয়ে থাকে একসাথে বলা হয়ে থাকে ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হচ্ছে কি, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের ভিতরে অবস্থিত কিছু প্রোটিনের অণু বলতে পারো তুমি, এবং থাইলাকয়েডের মেমব্রেনের ভিতরে অবস্থিত এগুলা হচ্ছে, এটা ক্লোরোপ্লাস্টের এই যে চাকতির মতো, এগুলাকে বলা হয় থাইলাকয়েডের ভিতরে যে ছোট ছোট প্রোটিনের অণু দেখতেছো, এই অণুগুলাকে বলা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো মূলত এই যে এটিপি তৈরি হয়, মাইটোকন্ড্রিয়ার ভিতরে এটিপি তৈরি হয়, ক্লোরোপ্লাস্টের ভিতরে এটিপি তৈরি হয়, সেই এটিপিগুলো মূলত কোথায় তৈরি হয়, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের ভিতরে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নামক যে
অণুগুলো আছে সেখানের ভিতরে তৈরি হয়। মূলত এখানে দেখো নাম থেকে বোঝা যাচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। মূলত এই অণুগুলার ভিতরে ইলেকট্রনের স্থানান্তরের প্রক্রিয়ার মাধ্যমে বা ইলেকট্রন ট্রান্সপোর্টের মাধ্যমে আসলে শক্তিটা উৎপন্ন হয়। সো আশা করি আমরা বুঝছি এটিপি তৈরি কোথায় হয়, এটা আমরা অবশ্যই ইনশাল্লাহ পারবো। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি তৈরি হয়, এটিপি তৈরি হয়। তো মাইটোকন্ড্রিয়াতে কীভাবে তৈরি হয় এটিপি, খাদ্য শক্তি থেকে এটিপি তৈরি হয়। আর ক্লোরোপ্লাস্টে কেমনে তৈরি হয়, সৌরশক্তি থেকে আমরা এটিপি পাবো। এখন এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট উভয়ের ভিতরে কিছু বিশেষ প্রোটিনের অণু থাকে বলতে পারি, যে অণুগুলোকে আমরা একসাথে বলতেছি কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ভিতরে মূলত এটিপি উৎপাদনের কাজটা হয়ে থাকে, এটাও আমরা দেখলাম। এখন চলো কিছু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সলভ করি। সেটা হচ্ছে দেখো বলছে কি পি চিহ্নিত অংশটির নাম কি। দেখো পি চিহ্নিত অংশটির নাম কি। এখানে পি চিহ্নিত অংশের মধ্যে এটা হচ্ছে পি চিহ্নিত অংশ। এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে এটা হচ্ছে এডিনিন, ঠিক আছে, আর এটা হচ্ছে রাইবোস। তাহলে দুইটা মিলে হচ্ছে এডেনোসিন। এর সাথে তিনটা, এই যে তিনটা হচ্ছে ফসফেট, এগুলো মূলত হচ্ছে ফসফেট। তাহলে এই পি চিহ্নিত অংশগুলো হচ্ছে মূলত তিনটা ফসফেট, অর্থাৎ এটা হচ্ছে ট্রাইফসফেট। আনসার হবে এখানে সি, ঠিক আছে। এরপর দেখো, এরপর বলছে কি এটিপি এর পূর্ণরূপ কি। সেটা হচ্ছে এটিপি এর পূর্ণরূপ হচ্ছে দেখো অ্যাডেনোসিন মনোফসফেট, না অ্যাডেনোসিন মনোফসফেট মানে হচ্ছে এএমপি, ঠিক আছে। আর অ্যাডেনোসিন ডাইফসফেট মানে কি এডিপি, ঠিক আছে। আবার কি অ্যাডেনোসিন ট্রাইফসফেট মানে কি এটিপি। মূলত এটাই হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেটকে মূলত কি বলা হয়ে থাকে, এটিপি বলা হয়ে থাকে। পেন্টাফসফেট মানে এটিপির সাথে 5টা ফসফেট থাকে, এটা তো থাকে না, এটা সম্ভব না। এরপর হচ্ছে দেখো বলছে প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলোক্যালোরি শক্তি থাকে। সো আমরা এটা দেখছিলাম, একটা এটিপি এর যখন একটা ফসফেট যখন আলাদা হয়ে যায় বা ভেঙে যায় তখন 7.3 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। সো আমরা এটা বুঝতে পারছি, ঠিক আছে। এরপর বলছে এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়াকে কি বলে। দেখো এডিপি মানে হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট। তো এটার সাথে যখন একটা অজৈব ফসফেটকে যুক্ত করবা তুমি, তখন হয়ে যাবে কি সেটা এটিপি। কারণ হচ্ছে এডিপি মানে হচ্ছে এখানে দুইটা ফসফেট অ্যাডেনোসিন ডাইফসফেট, তার সাথে তুমি আরেকটা ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট যুক্ত করছো, তাহলে তিনটা হয়ে যাবে না, তাহলে এটিপি হয়ে গেল। তাহলে এই যে কোনো একটা যৌগের সাথে বা ফসফেট গ্রুপের যে যুক্ত হওয়া, এটাকে আমরা বলি ফসফোরাইলেশন, ঠিক আছে। এটাকে আমরা কি বলি ফসফোরাইলেশন, ঠিক আছে। আর যদি এটিপি যখন ভেঙে যায় সেটাকে আমরা কি বলি, এটিপি ভেঙে যখন তোমার এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি করবে তখন এই ব্যাপারটাকে বলি আমরা ডিফসফোরাইলেশন। তাহলে এটিপি যখন তৈরি হয় ফসফেট যুক্ত হয়ে সেটা ফসফোরাইলেশন, আর যখন এটিপি ভেঙে যায় তখন এটাকে বলি আমরা ডিফসফোরেশন। সো আশা